শুভ সন্ধ্যা। আজকে আমার সাথে যে দুজন বসে আছে তারা সবেমাত্র যে ওয়েস্ট বেঙ্গল পিএসসির লেকচারার যে পোস্ট বেরিয়েছিল সেখানে তারা এমপ্যানেলড এবং ইতিমধ্যে তারা জয়েনও করে গেছে, তারা কর্মরত। এবং এছাড়াও এরা আরও বেশ কিছু পরীক্ষা ক্লিয়ার করেছে এবং সেখানে জয়েন করেনি বা আগে করতো কখনো কোনো সরকারি চাকরি, সেখান থেকে ছেড়ে এসছে, এরকম অনেক কিছু আছে। সেটা ট্র্যাক আমার কাছেও নেই, ডেফিনেটলি আমি ওদের কাছ থেকে শুনবো। আর আরেকটা পরিচয় সেটা হচ্ছে যে যেটা আমার খুব ভালো লাগার জায়গা, সেটা হচ্ছে যে ওরা দুজনেই আমার যাদবপুরের জুনিয়র। ফলে সেটা হচ্ছে যে আমি ওদেরকে এখানে পাকড়াও করে এনেছি এবং আমরা খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমার কাছে বেশ কিছু কোয়েশ্চেনও এসছে, সেগুলো আমি ওদের কাছে রাখবো। প্রথমত সেটা হচ্ছে যে আলাপপুরিদি, আশিস এবং শুভঙ্কর দুজনেই যাদবপুরের জুনিয়র, দুজনেই যাদবপুর থেকে বিই করেছে, তারপরে এমই করেছে। শুভঙ্কর ইনফ্যাক্ট এই মুহূর্তে পিএইচডিও পার্সু করছিল, এখন জয়েন করেছে, ফলে ওর পিএইচডিটা এখন একটু পার্ট টাইম বেসিসে চলছে, মানে ও নিজের যে কর্মজীবন সেটার সাথে সাথে পিএইচডির কাজও করছে। তো এইটা হচ্ছে এই মুহূর্তে স্ট্যাটাস। আমি প্রথমত যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে ওরা নিজের মুখে একটু বলুক যে কি কি চাকরি পেয়েছে, হ্যাঁ সেইটা, এবং কি কি চাকরি ছেড়েছে সেইটা একটু ফার্স্টে লিস্টটা যদি আমরা শুনে নিই, তাহলে এর পরের যে কথাবার্তাগুলো সেগুলো এগোনোতে সুবিধা হবে। প্রথমত আশিস। নমস্কার, আমার নাম আশিস মাঝি। আমি এই মুহূর্তে ডায়মন্ড পলিটেকনিকে লেকচারার হিসেবে কর্মরত। তো ফার্স্ট আমি যখন বিই করার পর ইনিশিয়ালি আমি জয়েন করেছিলাম একটা কনস্ট্রাকশন কোম্পানিতে, আইটি সিমেন্টেশনে। তো সেটা ছিলাম কিছুদিন, প্রায় 1.2 ইয়ার্সের মতো। তারপর দেখলাম কোম্পানি তো ভালো, বাট গভর্নমেন্ট জবটা আরও বেটার হওয়া উচিত, আমার মনে হয় বেটার। বিকজ হার্ড 12 আওয়ার্স প্লাস ওয়ার্কিং থাকে যে কোনো কনস্ট্রাকশন কোম্পানিতে গেলেই। তো সেই দিক থেকে দেখতে গেলে প্রাইভেট জব তো অবভিয়াসলি সবারই একটা স্বপ্ন থাকে অবভিয়াসলি। তো সেই জন্যই অবভিয়াসলি ফার্স্ট জবটাকে আমি ছেড়ে দিলাম আইটি সিমেন্টেশনে। তারপর মাস্টার তারপর গেট দিলাম, ফার্স্ট গেট দিয়েছিলাম, বাট তারপরেও জবের জন্য চলে গেছিলাম মুম্বাইতে আইটিডিসিতে। তারপর গেট দিয়ে স্ট্রাকচারে আমি ইনটেক করলাম যাদবপুর থেকে। করতে করতেই আমি বেশ কয়েকটা জব লাগিয়েছিলাম, যেমন কেএমসি যেইটা ক্লিয়ার করেছিলাম, কেএমডিএ যেই ক্লিয়ার করেছিলাম। তারপর ওয়াটার রিসোর্স ইরিগেশন অ্যান্ড ওয়াটার রিসোর্সে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একটা করেছিলাম, বাট ওগুলোতে জয়েন করিনি। তো ফাইনালি তারপর আরআরবি যেইটা ক্লিয়ার করেছিলাম, আরআরবি যেইতে জয়েন করেও ছিলাম, প্রায় মোটামুটি 1 ইয়ার জয়েন করেছিলাম, আরআরবি যেইতে ছিলাম। ও তারপর ফাইনালি যেটা আমাদের অনেকেরই স্বপ্ন, পিএসসি লেকচারার ক্র্যাক করলাম উইথ ফার্স্ট র্যাঙ্ক ইন ওয়েস্ট বেঙ্গল। তো এখন আমরা পিএসসি লেকচারের টপারকে নিয়ে বসে আছি। হ্যাঁ, তো আর কিছু বাকেট লিস্টে না, প্রাইভেট জব তো আরও আছে। আমি টেকনো ইন্ডিয়াতে ফ্যাকাল্টি হিসেবে পড়িয়েছি 1 ইয়ার। তারপরে মেঘনাথ সাহাতে আমি ফ্যাকাল্টি হিসেবে পেয়েছিলাম, বাট জয়েন করিনি। তো এই মোটামুটি এখন আপাতত লেকচারার হিসেবে ডায়মন্ড পলিটেকনিকে আছি। আচ্ছা, এরপর আমি শুভঙ্করের কাছে আসবো লিস্টটা শুনতে, তারপরে আমরা আমাদের মেইন যে আলোচনা সেই জায়গাটাতে ঢুকবো। শুভঙ্কর। চাকরি বেসিক্যালি আমি প্রথম থেকেই যখন বিটেক করি, মেন উদ্দেশ্যই ছিল গভর্নমেন্ট চাকরি করা। তো আমি বিটেক করার পরে সঙ্গে সঙ্গে প্রিপারেশন শুরু করেছিলাম মোটামুটি বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের। তো তখন এত কিছু ঠিক ছিল না কি করব না করব, তো সবকিছু এক্সামই দিতাম। তখন সিভিল সার্ভিসে শুরু করেছিলাম, তখন আমি ডাব্লিউবিসিএসে শুরু করেছিলাম, তখন আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য শুরু করেছিলাম। কিন্তু তারপরে আমি যখন পাশ করি তখন একটা পিএসসি রিক্রুটমেন্ট হয়, ওই সময় আমি পাশ করার সঙ্গে সঙ্গে বেরিয়েছিল। তো আমি ভাবলাম না চাকরি বাকরি করে কী হবে, আমি পরীক্ষাটা দিই ভালো করে। কিছু জেই এক্সাম দিয়েছিলাম, কিছু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সাম দিয়েছিলাম, পিএসসি। তখন পিএসসি এটা ছিল 2014 যে পরীক্ষাটা ছিল, 13 নোটিফিকেশন ছিল, 14 এক্সাম ছিল। দিয়ে তখন আমি একটা জেইতে পেয়েছিলাম নির্মাণ সহায়কে। তো আমি ভাবলাম যে যেই চাকরি করবো না, তাতে বেটার মিনিমাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চাকরি করবো, না হলে ভালো, না হলে আরও বেটার চাকরি কিছু সিভিল সার্ভিসে ট্রাই করছিলাম তখন। তো ওই দিকেই কিছু যাব। তো নির্মাণ সহায়কে গেলাম না, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারটা দিলাম, হলো মোটামুটি পরীক্ষা, ফার্স্ট টাইম পরীক্ষা, গেটও দিলাম সে বছর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলাম, হলো ভালোই নাম্বার, ভালো নাম্বার হয়নি, মোটামুটি হয়েছিল। এবার ইন্টারভিউয়ে একটা প্রবলেম হয়ে গেছিলো, ইন্টারভিউয়ে খুবই বিলো পারফর্ম করার জন্য হয়নি। তারপরে আমি ভাবলাম যে বসে থেকে আর কি করবো, আমার ড্রিম তো আলটিমেটলি গভর্নমেন্ট জবই।
তো এমটেকে ঢুকে গেলাম। তার সঙ্গে কিন্তু আমি পরীক্ষাগুলো প্রিপারেশন নিচ্ছিলাম। যখন আমি এমটেকে ঢুকে গেলাম তখন আমার মনে হলো যে না আমি আর মানে টেকনিক্যালি এমটেকটা আমার এত ভালো লাগলো যে মানে বিটেকে আমি অতটা ইন্টারেস্ট পেয়েছিলাম, এমটেকে যতটা ইন্টারেস্ট পেয়েছিলাম। তখন আমি এমটেকের হায়ার স্টাডিটা মানে ফোকাস করলাম, দিয়ে ভাবলাম যে টেকনিক্যালি থাকবো, মানে যেগুলো নন টেকনিক্যাল প্রিপারেশন নিচ্ছিলাম সিভিল সার্ভিস বা ডাব্লিউবিসি সেগুলো ছেড়ে দিলাম, টেকনিক্যালটা ফুল ফোকাস করলাম। দিয়ে এমটেকটা তখন শুরু করলাম, এমটেকটা হয়ে গেল। এমটেক হতে হতে আমি রেলের পরীক্ষা দিয়েছিলাম, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারটা হলো না, সিনিয়র সেকশন হলো। আমি পিওএতে চাকরি করেছি, আমি মোটামুটি 2 বছর চাকরি করেছি হায়দ্রাবাদ ডিভিশনে, ওখানে সিনিয়র সেকশন ছিলাম। তারপরে ওই চাকরিটা আমার অ্যাকচুয়ালি চাকরির প্রোফাইল আমার পছন্দ হয়নি অ্যাকচুয়ালি। তখন আমার ওখানে টেকনিক্যালের কিছু নেই, যারা চাকরি করে তারা খুব ভালো করে বলতে পারবে। তো টেকনিক্যালটা তখন আমার মাথায় টেকনিক্যালের ভূত ঢুকে গেছে অ্যাকচুয়ালি। দিয়ে তখন আমি ওটাকে স্কিপ করে আমি যাদবপুরে পিএইচডিতে ঢুকলাম, মানে পিএইচডি রেতে এনরোল করলাম, কাজ শুরু করলাম। প্যারালালি অল্প স্বল্প পরীক্ষা দিতাম, যে তখন আর প্রিপারেশন সেরকম ভাবে ছিল না। মানে এই সময়টা আমি মানে আইএএস এর পরীক্ষাও কিছু কিছু দিয়েছি, সেইভাবে পিএইচডি কাজ মানে খুব চাপ হয়ে যাওয়ার জন্য আমি আর আইএএসটা কন্টিনিউ করতে পারি না। আইএএস এর পড়াশোনাটা খুব একটা বেশি পরীক্ষা সেভাবে দিতাম না, তাও দিয়েছি। মানে সিকিউর মানে স্কলারশিপ একটা টাকা পয়সার তো একটা ব্যাপার থাকে, সব কিছু স্কলারশিপ তখন ছিল না, ছিল না, ওই জন্য চাকরি পরীক্ষাগুলো দিতে শুরু করলাম সেইভাবে। যেই পরীক্ষা দিইনি আমি, আর যেই পরীক্ষা দিয়েছি বলতে রেলের সময় তখন বেরিয়েছিল একটা যেই, ওটা দিয়েছিলাম, কোয়ালিফাইড হয়েছিল। মেডিকেলটা আমার প্রবলেম হয়ে গেছিল, মেডিকেলে কমপ্লিট করিনি অ্যাকচুয়ালি মেডিকেলটা, মানে ছিল ভালো মার্কস ছিল। এটা কি আরআরবি যেই যেটা আশিস করতো, সেটা আশিসের থেকে আমি সিনিয়র, যেহেতু আমি মানে ওটাও করেছি বা এটাও করেছি। আর মানে চাকরিটা এটা যেইটা করিনি আর আমার পছন্দ ছিল না, কারণ সিনিয়র সেকশন ছিলাম, তারপরে যেই চাকরি করা সেটা বাজে দেখায়। তাতে পিএইচডিটা অনেক বেটার ছিল আমার কাছে অপশন। তারপরে আরো কিছু পরীক্ষা দিতে থাকলাম, তারপরে তো লেকচারারটা বেরোলো। পরীক্ষা যে খুব ভালো দিয়েছি তা না, কারণ আমি পিএইচডিতে তখন এতটাই ইনভলভ ছিলাম যে পড়াশোনা ঠিকঠাক হতো না। কিন্তু ওই আর আগে পড়াশোনা করেছিলাম, অনেকদিন পর প্রিপারেশন নিয়েছি, সেটা কাজে লেগেছিল, চাকরিটা হয়ে গেছিল। তারপরে ওটা হলো, এখন তো দার্জিলিং পলিটেকনিক কলেজে জয়েন করেছি এটাতে। ওই মানে তারপরের বছর আবার হলো, মানে যে লাস্ট ইয়ার যেটা রিক্রুটমেন্ট হলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের, এটা বড় রিক্রুটমেন্ট হয়েছে, সেখানে আবার দিলাম। সেখানে সেটাতে এখন পিডব্লিউডিতে হয়েছে। এখন ওটা তো কি করব এখন জানি না, তবে আপাতত আমার যেহেতু পিএইচডি পার্সিং আছে, সেজন্য ভাবছি টিচিংয়েই থাকবো, এটাই আপাতত ঠিক আছে। এই একটা থ্রেড আমি এখান থেকে একটু নিতে চাইছি যেটা, এবং সবাইকে যেটা কমিউনিকেট করতে চাইছি, সেটা হচ্ছে যে বারবার আমরা যে কথাটা বলি যে একটা লেভেল অফ প্রিপারেশন যখন তুমি পৌঁছে যাবে, তখন তুমি এরকম একটা সিরিজ অফ চাকরি পেতে থাকবে, যেখানে তোমাকে চুজ করতে হবে যে আমি কোনটা করবো এবং কোনটা করবো না। সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে ওদের দুজনের কথার মধ্যে দিয়ে। তো আমি ঠিক এই জায়গাটাই একটু বোঝার চেষ্টা করবো সবার সুবিধার জন্য। আমি ওদেরকে ক্যাটাগরিক্যালি এই কোশ্চেনটা করবো, যে দুজনের কাছ থেকে উত্তরটা চাইবো যে এই যে একটা প্রিপারেশন লেভেল এবং যেই জায়গায় দাঁড়িয়ে, হ্যাঁ, মানে এতগুলো যেই লেভেলের পরীক্ষা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ঠিক আছে, রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার বা জুনিয়র ইঞ্জিনিয়ার, বা একদম সর্বশেষ যে চাকরিটা ওরা এই মুহূর্তে করছে, এবং আমার ধারণা ওরা ভালোবেসে আরো বেশ কয়েক বছর এই চাকরিটা করবে যদি এরপরে অন্য কোথাও না শিফট করে যায়, সেটা হচ্ছে লেকচারার পোস্টে। ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে পলিটেকনিক কলেজের লেকচারার পোস্ট, সেখানে ওরা এই চাকরিটা করছে। এই যে প্রিপারেশনটা সম্বন্ধে যদি ওরা একটু বলে, দুজনের কাছে আমি পরপর আসবো, সেটা আমরা একটু শুনে নিতে চাইবো। প্রথমে যদি আশিস একটু বলো যে কি সেই প্রিপারেশন, মানে আমি একটু রিটেন এক্সামটা নিয়েই প্রথমত জিজ্ঞাসা করছি, কারণ ইন্টারভিউ নিয়ে অনেক রকম কথা হয়, আমি ইন্টারভিউ নিয়েও হয়তো প্রশ্ন করবো, কিন্তু মূলত যে কোন সেই প্রিপারেশন বা কোন সেই প্রিপারেশনের ধরন যদি একটু আমরা একটু শুনে নিই। দেখো, তোমার ইনিশিয়ালি সব থেকে যেটা ফার্স্ট দেখতে হয় আমাদের, যেটা টেক্সট বইগুলো, যে কোনো ধরনের টেক্সট বই আছে আমাদের, যেই আমার সিভিলিটি টেক্সট বইগুলোকে কিন্তু ফার্স্ট খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তাহলে কিন্তু মানে বেসিক আইডিয়াগুলো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। খুব যে ভীষণ ডেপথে যেতে হবে, মানে এমটেক লেভেল, পিএইচডি লেভেল, সেটা কিন্তু লাগে না আমাদের। পিএসসি যেই বলো, রেল যেই বলে, যেই বলো, ইভেন ইএসিতেও কিছুটা হাইফাই লেভেল একটু টিপে যেতে হয়, যেমন গেটে লাগে, কিন্তু এগুলোতে এবার বেসিক কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে। আর যেগুলো যদি আমরা কোনো ইনস্টিটিউট থেকে যদি আমরা ইন্সপায়ার হতেই পারি, যে কোনো ধরনের ইনস্টিটিউট থেকে হলে, তারা বেসিক্যালি যে পথটা, মানে গভর্নমেন্ট জবের যে পথটাকে কিন্তু তারা অনেকটা দেখিয়ে দেয়, যে কোন পথে চললে আমি তাড়াতাড়ি সাকসেস পেতে পারবো। কিন্তু
তারপরে যেটা হচ্ছে সেলফ স্টাডিটা সব থেকে দরকার আমার মনে হয়। কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব বা সেন্ট্রাল গভর্নমেন্ট জব যেটাই বলো, এটা ইনিশিয়ালি মনে হবে যে বিশাল কিছু একটা ব্যাপার, কিন্তু যদি সিরিয়াসলি ম্যাক্সিমাম 6 মান্থস যদি ভালো করে এরপর টাইম দেওয়া যায়, তাহলে কিন্তু যে কোনো ধরনের গভর্নমেন্ট জব কিন্তু তুমি অ্যাচিভ করতেই পারো, আশা করা যায়। আচ্ছা, আমি এখানে একটা জাস্ট একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে এই যে লেকচারারের যে পরীক্ষাটা, সেইটার সাথে কোয়ালিটেটিভ কোনো ডিফারেন্স কি ফিল করলি, যে গত যে বাকি যে পরীক্ষাগুলো হয়েছিল তার সাথে এই পার্টিকুলার পরীক্ষাটার জন্য কি এক্সট্রা কিছু প্রিপারেশন বা এক্সট্রা আরো কিছু বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা আরো খানিকটা ক্লিয়ার করতে হবে, এরকম কিছু মনে হলো এই পরীক্ষাটা দিতে গিয়ে বা প্রিপারেশন করতে গিয়ে? হ্যাঁ, যেমন যেই লেভেলের এক্সাম আর এই লেভেলের এক্সামের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স থাকে। যেই লেভেলের এক্সামে বেশি থাকে কিছু ইনফরমেশন টাইপ কোশ্চেন্স, কিন্তু পিএসসি এই বা কেএমসি এই কেএমডিএ এই লেকচারার এগুলোতে কিন্তু কনসেপ্ট বেসড কিন্তু আমাদের দরকার। তার জন্য যদি আমরা অনেকটা দেখতে গেলে বেসিক লেভেলটা, মানে আমরা যেটা প্রিপারেশন লেভেল নিচ্ছি সেটা যদি গেট লেভেলে নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু এই ধরনের এক্সামগুলো মানে টোটালি সিলেবাস কভার হয়ে যায়। তো অন্যান্যদের তুলনায় অনেকটা এগিয়ে থেকে যায়। আচ্ছা, মানে কিছুটা আমি বলছি না যে গেটের একদম ভিতরে একদম আইএস লেভেলে, বাট গেট লেভেলে যদি সিলেবাসটা ফলো করা যায়, তাহলে কিন্তু এখনকার দিনে যে এক্সামগুলো আসছে, লাস্ট যেটা এই পরীক্ষা বা লেকচারের হলো, এগুলো কিন্তু বেশ কিছু কনসেপচুয়াল আসছে। আগে বেশিরভাগ ইনফরমেশন টাইপ কোশ্চেন আসতো, এখন কিন্তু সেই দিনটা চলে যাচ্ছে, আর সেই দিন ফলো করলে হবে না। যেমন আগে বেশিরভাগ লোকজন গুপ্তা বা ফুর্মি গুপ্তা বা একটা বই ছিল, ফলো করে অনেকে কিন্তু পেয়ে যেত। এখন কিন্তু ওখান থেকে আসছে না বলবো না, আসে, বাট কনসেপচুয়াল কিন্তু আছে, সেম কোশ্চেন দেয় না। ঠিক। অবভিয়াসলি কনসেপচুয়ালি পড়তে হবে। যদি গেট লেভেলের সিলেবাসটা আমরা ফলো করি, তাহলে কিন্তু এই ধরনের এক্সামগুলো অনেক সুবিধা হয় দিতে। আচ্ছা, আমি এই প্রসঙ্গটা নিয়ে আমি একটা প্রশ্ন শুভঙ্করকে করতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে শুভঙ্করের যে জার্নিটা, ও যে বিই করেছে, মাস্টার্স করেছে, মাঝে মাঝে একটা প্রিপারেশনের মধ্যে ঢুকেছে, আবার প্রিপারেশন থেকে বেরিয়ে এসছে, কিন্তু ও থরলি পরপর যে পরীক্ষাগুলো তুমি ক্লিয়ার করতে থেকেছো। আমার জাস্ট যেটা জানার ইচ্ছা, যে আশিসও যেটা বললো যে 6 মাস, আমার ধারণা আশিস এরকম কিছু বলতে চাইছে হয়তো, যে ও দুটো জিনিস বলেছে, একটা হচ্ছে বই খুঁটিয়ে বই পড়া, আর একটা হচ্ছে 6 মাসের প্রিপারেশন। তো আমার মনে হয় না যে ও এরকম কিছু বলতে চাইলো যে 6 মাসের মধ্যে এই পুরো খুঁটিয়ে বইটা হয়তো প্রিপেয়ার করে নিতে পারে, এরকম নিশ্চয়ই একটু মুশকিল। মানে এরকম কি কোনো ব্যাপার যে আগে থেকে একটা বেসিক লেভেলের প্রিপারেশন আছে, আমার আন্ডারস্ট্যান্ডিং আছে, তারপর আমি একটা ফাইনাল জাম্প দিচ্ছি, একটা 6 মাসের একটা খুব ইন্টেন্স একটা জাম্প দিচ্ছি, এরকম করে কি ব্যাপারটাকে ভাবা যেতে পারে? নাকি বই খুঁটিয়ে পড়ে পুরো ব্যাপারটা 6 মাসের মধ্যে করা সম্ভব? মানে কি এক্সপিরিয়েন্সটাকে আমি একটু আশিসকে জানতে যাবো। তা আশিস, এক্স্যাক্টলি, তুমি পয়েন্টটা একদম ক্লিয়ার করে নেওয়া উচিত। হ্যাঁ, ফার্স্ট তো আমরা সবাই বিটেক করেছি, তখন তো বেসিক নলেজ আমাদের কিছু আছেই অলরেডি। তারপরে যে ফাইনাল জাম্পটা যদি সিরিয়াসলি 6 মান্থস আচ্ছা, খাটা যায়, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক ইজিলি ক্র্যাক করা যায়। হ্যাঁ। আর শুভঙ্করের কাছে আমার যে কোশ্চেনটা ছিল, সেটা হচ্ছে যে এই যে বারবার রিকভার করে ফেলার জায়গাটা, এর বেসিক স্ট্রেংথটা কোথা থেকে পাওয়া গিয়েছিল আর কি, এইটা যদি একটু। অ্যাকচুয়ালি মানে আমি যখন পড়াশোনা করেছি, আমি যাই পড়ে থাকি না ইঞ্জিনিয়ারিংয়ে, আমি তো আমি কোনো কিছু কোনো মুখস্থ করিনি। সব কিছু আমি মাথার মধ্যে আছে, এবং যা পড়েছি এখন আমার মাথায় আছে। তো এই আর কি, তো সব কিছু বুঝেছি অ্যাকচুয়ালি, সব কিছু যখন যেটা পড়েছি বুঝেছি। এবার ওটা আমার লং সময় লেগেছে, বুঝেছি, পড়েছি, করেছি, কোনো এক্সাম দিয়েছি, কাজ হয়েছে কি হয়নি জানি না, তারপরে আমি আবার কন্টিনিউ করেছি। আমি প্রিপারেশন লেভেল সবসময় আইএস লেভেলে রেখেছি, গেট লেভেলে রেখেছি। আমি কোনোদিন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিইনি, কোনোদিন জেএল প্রিপারেশন নিইনি, কোনোদিন রেলের প্রিপারেশন নিইনি। প্রিপারেশন অলওয়েজ আইএস আর গেট, মানে গেটের জন্য আমি নিয়েছি। আর অন্য পরীক্ষার জন্য জাস্ট, যেমন রেলে একটা প্রবলেম হয় কি, রেলে পরীক্ষা যেগুলো টাইমের ব্যাপার থাকে, টাইমটা ম্যানেজ করতে হয়, তো ওই কিছু মক টেস্ট, কিছু প্র্যাকটিস করতে হয়, সেটা করেছি। কিন্তু কোনোদিন ওই পার্টিকুলার মানে এইসব পরীক্ষার জন্য প্রিপারেশন আমি নিইনি। তো ওই মেনলি আমি কনসেপ্টের উপরেই এখনো আছি, ওই জন্য পরীক্ষা মানে সেই জন্য আমার এক্সপিরিয়েন্স যেটা, পরীক্ষা যখন আমার কঠিনই হয় বরং তখন আমার পারফরমেন্স বেশি বেটার হয়। যদি বই থেকে ছেপে দেয়, তখন আমার একটু প্রবলেমই হয়, কারণ আমার এর পিছনে থাকবে, তখন আমার ওখানে ভালো পারফরমেন্স থাকে না, কারণ আমি যেহেতু কোনো এমসিকিউ বই সেভাবে প্র্যাকটিস করিনি। আর কোয়েশ্চেন প্র্যাকটিস করলে সে আইএস এর করেছি, গেটের করেছি, সেটা আমাদের স্টেট লেভেলের পরীক্ষায় সেই লেভেলে কোয়েশ্চেন আসে না, যথেষ্ট মানে বিলো স্ট্যান্ডার্ডে কোয়েশ্চেন আসে। তো এই আর কি একটা প্রবলেম হয়েছে আমার সঙ্গে। কিন্তু আমি আমার প্রিপারেশন চেঞ্জ করিনি, প্রিপারেশন স্ট্র্যাটেজি চেঞ্জ করিনি, কারণ আমার টেকনিক্যালটা জানাই উদ্দেশ্য ছিল, চাকরি পাওয়াটা মেন উদ্দেশ্য ছিল না। আচ্ছা, মানে আমি যদি ওদের কথাটাকে একটু সাম আপ করি, তার মানে ব্যাপারটা অনেকটা এরকম হয়, যেটাতে আমি ফুললি এগ্রিড। আমি তো আবারও বলছি, আমি বহুদিন ধরেই এই কথাটা বলছি। এবার যারা আজকের
এই ভিডিও স্টার তাদের মুখ থেকে শুনছো, তো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। সবাই একই কথা বারবার বলছে, নিশ্চয়ই তার মধ্যে মানে কথাটার মধ্যে একটা খুব গুরুত্ব আছে আর কি, খুব জোর আছে। সেটা হচ্ছে যে কেউ যখন কনসেপচুয়াল লেভেলের প্রিপারেশন নিতে থাকে না, তখন যেটা হয় তাকে আগের রাতে পড়তে হয় না, বা আগের দুদিনের প্রিপারেশনের উপরে অ্যাকচুয়ালি এবারে ডিপেন্ড করে না। হ্যাঁ, কিছু ইনফরমেশন তুমি দেখলে সেটা অন্য ব্যাপার, কিন্তু আমি আমার প্রিপারেশনটাকে পুরোটা ফোকাস করছি আগের রাতে। সেমিস্টারে যেরকমভাবে পড়াশোনা করতে আমরা অভ্যস্ত ইঞ্জিনিয়াররা বেসিক্যালি, আমরাও করেছি একটা সময়, সেইটা কিন্তু আসলে চাকরি পাওয়ার জন্য উপযুক্ত কোনো প্রিপারেশন স্ট্র্যাটেজি নয়। মেইন প্রিপারেশনটা কিন্তু পুরোটা ওই আন্ডারস্ট্যান্ডিং লেভেলেই থাকে, এবং যেটা মাথার মধ্যে পুরোটা মানে কনসেপচুয়াল লেভেলের প্রিপারেশন নিলে মনে রাখার আর দায়টা থাকে না। হ্যাঁ, যে কোনো সময় ব্যাপারটাকে আমরা ওখান থেকে খুঁড়ে নিয়ে চলে আসতে পারি, এটা আমার মনে হয়। আমার ধারণা ওরাও এরকমই কিছু একটা বললো। আর অ্যাকচুয়ালি কি হয়, বিভিন্ন পরীক্ষা মানে পরীক্ষার সমস্ত পরীক্ষার প্যাটার্ন তো সেম নয়। মানে একই স্টুডেন্ট গেট দিচ্ছে, একই স্টুডেন্ট রেল দিচ্ছে, কখনো কখনো জেইউ দিচ্ছে। আবার আমাদের যে মানে আমাদের স্টেটে যেগুলো মিউনিসিপ্যালের এক্সামগুলো হচ্ছে বিভিন্ন, কখনো কলকাতা মিউনিসিপ্যালে হচ্ছে, কখনো অন্যান্য মিউনিসিপ্যালিটির হচ্ছে, পরীক্ষার প্যাটার্ন কিন্তু এক্স্যাক্টলি সেম নয়। কারণ আমি অনেকগুলো মিউনিসিপ্যালিটির পরীক্ষা দিয়েছি। আমার মনে হয় যে মিউনিসিপ্যালিটির যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা আমি লেকচারার পরীক্ষার কোয়েশ্চেনের থেকে বেশি স্ট্যান্ডার্ড ছিল কোয়েশ্চেন। এবং আমার দেওয়া সব থেকে স্ট্যান্ডার্ড পরীক্ষা হচ্ছে এবার যেটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা ছিল, এটা মোস্ট কনসেপচুয়াল ছিল আমার হিস্ট্রিতে। আমি 10 বছর আমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যেটা আমি দেখেছি। আমি যদি কাউকে বলি যে প্রিপারেশন নেওয়া, তাহলে চাকরি যদি পেতেই হয় তাহলে আমি বলবো যে ভালো করে কনসেপচুয়াল প্রিপারেশনেই যাওয়া। কারণ সে যদি ভালো প্রিপারেশন নিয়ে সে তো আইএসও পেয়ে যেতে পারে বা কোনো পিএসসিও যেতে পারে, আর তার কাছে এই অপশনগুলো খোলা থাকবে, অবশ্যই খোলা থাকবে। কিন্তু যদি কেউ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শুধু গুপ্তা বা এমসিকিউ বই থেকে প্রিপারেশনে, তার একটা চাকরি হলো, না হলে কিন্তু কি হবে আমি জানি না। তাও সেটা 2016 মতো কোশ্চেন গুপ্তা বা ফর্মি গুপ্তা এই তিনটা কিন্তু চলে যাচ্ছে, এটা সবাইকে ভাবতে হবে। এখন একটাই উপায়, আইএস লেভেল বা গেট লেভেল প্রিপারেশন না, তাহলে তুমি যে কোনো ধরনের এক্সাম ক্র্যাক করতে পারবে। আমি শুভঙ্করকে একটা এই কানেক্টেড কোশ্চেন করছি, সেটা হচ্ছে বা দুজনের কাছেই কোশ্চেনটা আছে, সেটা হচ্ছে যে এই যে স্ট্রাকচারে মাস্টার্স করা যাদবপুরের মতো একটা জায়গা থেকে, যেখানে খুবই কনসেপচুয়াল একটা প্রিপারেশন হয়, বি লেভেলও হয়, মাস্টার্সে তো খুবই ভালো ক্লাস হয়, অন্তত আমি যতদূর দেখেছি। সেটা হচ্ছে যে এইটা কি কোনোভাবে কোনো পরীক্ষাতে মনে হচ্ছে যে আমার এই যে মাস্টার্স করা, হ্যাঁ হতেই পারে যে স্ট্রাকচার থেকে হয়তো খুব 4-5টাই কোশ্চেন এলো, কিন্তু কখনো কি এরকম মনে হয়েছে যে এই যে আমার কোর্সটা আমি করেছিলাম সেটা কোথাও আমাকে আরেকটু কনসেপচুয়াল জোর দিল, বা এরকম কখনো কি মনে হয়েছে? আমি প্রথম কনসেপচুয়ালি যদি বলি, ডিজাইন ব্যাপারগুলো বা স্ট্রাকচার অ্যানালিসিস ব্যাপারগুলো, মানে এমটেক করার সময় আমার ক্লিয়ারিটি তো খুব ভালো এসেছে, মানে খুব ভালো, যেগুলো বই পড়ে সম্ভব না, যেটা যাদবপুরে মাস্টার্স করেই সেটা সম্ভব, এটা আমি বুঝেছি। কিন্তু মানে পরীক্ষার যদি ব্যাপারে বলি, পরীক্ষার ব্যাপারে কোনো হেল্প আমার হয়নি, এই আর কি, আমি কোনো পাইনি। মানে ইন্টারভিউ অনেকে এই প্রশ্নটা থাকে যে ইন্টারভিউ ক্ষেত্রে কি মাস্টার্স করা বা না করা, এটা কি কখনো এরকম মাস্টার্সের ইন্টারভিউতে কোয়ালিফিকেশন থেকে যেহেতু কোশ্চেন করবে, তো হায়ার কোয়ালিফিকেশন থাকলে সেরকম কোশ্চেন সামনে আসতে পারে। যারা মাস্টার ডিগ্রি করে মানে তাদেরকে মাস্টার ডিগ্রি থেকে কোশ্চেন করে, যারা মাস্টার ডিগ্রি করে তাদের ওখানে ভালো মানে হোল্ড থাকে, তো সেখানে তার কোনো ভয় থাকে না অ্যাকচুয়ালি, ওখান থেকে যদি কোশ্চেন করে, যেহেতু মাস্টার্স নিজে 1 বছর ধরে পড়াশোনা করেছে, তার সেফ জোনে চলে আসে। বরং অন্য কিছু জিজ্ঞেস করলে সে পারতেও পারে, নাও পারে। ওকে, আর আশিস কি মনে হয়? হ্যাঁ, এক্স্যাক্টলি, মাস্টার ডিগ্রি করলে তো আমাদের কনসেপ্ট তো অবভিয়াসলি বাড়ে। আমিও দেখেছি যেটা মানে আমাদের যেটা মানে এই বা যে লেভেলের এক্সামগুলোতে মাস্টার ডিগ্রি থেকে সেরকম খুব একটা হেল্প আসে না, মানে ফর রিটেন এক্সাম, কিন্তু ইন্টারভিউ কিন্তু প্লাস পয়েন্ট একটা থাকে অবভিয়াসলি ফর এই লেভেল। যেই লেভেলে কিন্তু সেদিকটা আবার একটা কি বলবো নেগেটিভ ইম্প্যাক্ট করতেও পারে, যদি আমরা বলি যে আমরা মাস্টার ডিগ্রি করেছি এই লেভেলের এক্সামে, বাট এই লেভেলের এক্সামে কিন্তু অবভিয়াসলি একটা প্লাস পয়েন্ট থাকে। আচ্ছা, এবার একটা ছোট টেকনিক্যাল কথা মানে এটাকে ফিনান্সিয়াল বলা যেতে পারে। সেটা হচ্ছে যে এই পার্টিকুলার যে পোস্টটা লেকচারার পোস্ট, প্রথমত এই লেকচারার পোস্ট এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট, এই দুটো পোস্টের মধ্যে ফিনান্সিয়াল দিক থেকে কি সুবিধা পাবে যদি কেউ মাস্টার্স করে থাকে বা মাস্টার্সের সাথে পিএইচডি করে থাকে, এইটা যদি আশিস যদি একটু বলে। তো ইনিশিয়ালি যারা ব্যাপারটা সব অনেকেই জানে বা অনেকেই জানে না, ইনিশিয়ালি যদি আমরা অনলি বি বা বিটেক করে লেকচারার হিসেবে জয়েন করি, তো যেটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রেড পে হয় 5400 সেম পাবে। বাট যদি মাস্টার ডিগ্রি থাকে, দুটো ইনক্রিমেন্ট এক্সট্রা পায়, প্লাস একাডেমিক গ্রেড পেটা একটু বেশি হয়, 6000 হয় একাডেমিক গ্রেড পে, তো অবভিয়াসলি স্যালারিটা একটু বেশি হয়। আর যদি পিএইচডি থাকে সেক্ষেত্রে 5টা ইনক্রিমেন্ট পাওয়া যায়। তো অবভিয়াসলি হায়ার স্টাডি থাকলে তো যেহেতু এটা একাডেমিক জব, তো সেক্ষেত্রে সে বেনিফিটটা পায়। আচ্ছা, কিছু কোয়েশ্চেন এরকম ছিল যে এই
নেক্সট কবে বেরোবে, এটা হচ্ছে মেন কোশ্চেন। ঠিক আছে, ওভাবে তো বলা যায় না, আমরা জ্যোতিষী নই, আমরা কি করে বলবো যে কোথা থেকে কিভাবে কবে কি বেরোবে। কিন্তু অন্তত আমি এইটুকু জিজ্ঞাসা করতে পারি ওদেরকে যে এর পিছনে মানে অন্তত লেকচারার পোস্টের যে নোটিফিকেশন সেটা ট্রেন্ড কিরকম আছে, সেটা গত একটা দুটো পরীক্ষার যদি একটু টাইম লাইনটা আমরা শুনে নিই শুভঙ্করের কাছ থেকে, তাহলে হয়তো আমরা একটু বুঝতে পারবো যে কিরকম বেরোতে পারে বা আইডিয়া করতে পারবো, মানে নাথিং এলস, এর থেকে বাইরে কিছু ভেবে লাভ নেই। আমার পাস করার পরে বিটেক মানে আমি 14 থেকে এক্সাম শুরু করেছি। তো আমি এর আগে একটা হয়েছিল পরীক্ষা, আমি এটা দিয়েছিলাম। সেটা হয়েছিল মানে 16-এ নোটিফিকেশন ছিল, 16-এ ফর্ম ফিল আপ হয়েছিল, এক্সামটা 17-এ মার্চের দিকে হয়েছিল। আমার ওটা কোয়ালিফাইড করেছিলাম, কিন্তু ইন্টারভিউ আমার ওটা হয়নি। তারপরে ওটার জয়েনিং দিয়ে দিল 18-তে পুজোর আগে ঠিক জয়েনিংটা হয়েছিল। আর পুজোর ওই সময় ওই জয়েনিংটা হওয়ার পরেই মানে পুজোর পরপরই মনে হলে আমাদের নোটিফিকেশন এটা বেরিয়েছিল আমাদের এই আমরা যেটা করছি। আর এটার 18-তে বেরোনোর পর আমাদের 19 এক্সাম হয়েছে, সব কিছু কমপ্লিট করতে করতেই তো 20। আচ্ছা, একটা বেশ কিছু কোয়েশ্চেন হয়েছিল, আমি সেগুলো একটু জট ডাউন করার চেষ্টা করছি। এবার এরকম বেশ কিছু কোয়েশ্চেন হচ্ছে যে জেইর জন্য কি পড়তে হবে বা জেই কবে পরীক্ষা হবে, আবারও একই বক্তব্য, যেটা কবে পরীক্ষা হবে সেটা পিএসসির চেয়ারম্যান জানতে পারেন, আমাদের পক্ষে এক্ষুনি ব্যাপারটা বলাটা মুশকিল। সেসব তো আছে, আমি অন্য একটা কোয়েশ্চেন করছি, সেইটা একটু যদি আমি ক্যাটাগরিক্যালি একটু শুনে নিই আমরা, আমাদের হয়তো সুবিধা হবে। সেটা হচ্ছে যে কোয়েশ্চেনটা ছিল এরকম যে এই এক্সামের জন্য যেমন একটা ট্রেন্ড চলছে যে স্ট্রাকচার ডিজাইন বেসড কোয়েশ্চেন বেশ ভালোই আসছে, আমার প্রশ্ন হচ্ছে এই সাবজেক্টগুলো থরলি পড়তে গেলে অনেক জিনিস আছে, এক্সামের পার্সপেক্টিভে ঠিক কতটা ডিপে পড়তে লাগবে, মানে আমার কি বেসিকটা ক্লিয়ার থাকলেই হবে না ডিপ যেতে হবে, এইটা একটা ডিলেমা সবসময় থাকে। সেইটা যদি আশিস এটাতে কিছু গাইড করতে পারে বা। দেখো, আজকে লাস্ট যেটা এই এক্সামটা হয়েছিল, তো এক্সামটাতে আমি বসতে পারিনি, আমার মানে আমি খুবই অসুস্থ ছিলাম, সেই জন্য আমি এক্সামটা দিতে পারিনি, এই এক্সামটা লাস্ট এই এক্সামটা। বাট আমি কোশ্চেন পেপারটা দেখেছি, দেখে আমার যেটা মনে হয়েছে এবার কিন্তু স্ট্রাকচার থেকে বেশি কোশ্চেন এসছে, স্ট্রাকচার বা স্টিল থেকে। তো শুধু হালকা ডিপ না, একটু ডিপে যাওয়া উচিত। তার জন্য আমাদের গেট সিলেবাসটাই ফার্স্ট ফলো করা উচিত। আগে যে কোশ্চেন লেভেল আসতো ওগুলো কিন্তু খুব একটা ডিপে আসতো না, স্ট্রাকচার বলো বেশি আসতো এনভায়রনমেন্ট থেকে। লাস্ট এক্সামে এই এক্সামে কিন্তু স্ট্রাকচার থেকে অনেক কোশ্চেন এসছে। শুধু তাই নয়, আমি মাঝখানে একটা ভিডিও করেছিলাম যে মহাবনী ডেভেলপমেন্ট অথরিটি, মানে এই যে একটা পিএসসির এই তারপরে আরেকটা বাল্ক রিক্রুটমেন্ট পিএসসি যখন আবার এই নেক্সট জবেই হবে 2023-24 কবে হবে আমি জানি না, কিন্তু তার মাঝখানে তো আরো অনেকগুলো চলতে থাকে না, যেমন মহাবনী ডেভেলপমেন্ট অথরিটির একটা পরীক্ষা হয়েছে, খুবই কম সিট ছিল, এই একটা ছিল সম্ভবত বা দুটো থাকতে পারে, আমি সেটা নিয়ে ভিডিও করেছিলাম। তো আমি সেখানে বলেছিলাম যে কোশ্চেন একদম মানে মেমোরি বেসড কোশ্চেন আমি পুরো লিস্ট আউট করেছিলাম, সেখানে দেখা গেছিল সেটা হচ্ছে প্রায় 50খানা কোশ্চেন স্ট্রাকচার থেকে আসছে, এবং যার মধ্যে কিন্তু এরকমও কোশ্চেন আছে যে স্টিফনেস ম্যাট্রিক্সের জায়গা থেকে কোশ্চেন হচ্ছে, আইএলএ থেকে কোশ্চেন হয়েছে, এরকম কিন্তু কোশ্চেন হয়েছে। এক্স্যাক্টলি, আমি সেটাই পয়েন্ট করছি। মেমোরাইজেশন করার দিন কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে, আমাদের কনসেপচুয়ালি যেতে হবে। তো তার জন্য ফার্স্ট আইএস লেভেল বা গেট লেভেল প্রিপারেশন নাও, তাহলে কিন্তু কোনো জায়গায় আটকাবে না। মানে আমার এখানে একটা কিছু বলার আছে যে গেট লেভেলের প্রিপারেশন ঠিক আছে, মানে বেসিক কনসেপ্টের জন্য আবার গেট ঠিক আছে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে গেটের থেকে কিন্তু সিলেবাস বেশি কভার করে, একটু বেশি কভার করে, এবং আইএসও করে ঠিক আছে। তো যদি মানে তোমরা যদি মিউনিসিপ্যাল এক্সামগুলো দিতে চাও, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্পেশালি, বা কোনো ডেভেলপমেন্ট অথরিটির যে এক্সামগুলো দিতে চাও, তাহলে কিন্তু গেটের সিলেবাসে হবে না। প্রায় 20% কোয়েশ্চেন যেগুলো ডিজাইন স্ট্রাকচার বেস আসবে, কিন্তু এবং সয়েলেরও স্পেশাল কোডগুলো থেকে কোয়েশ্চেন আসে, কিন্তু সেগুলো কিন্তু কোনো গেট বা এমনকি ইএসও কভার করে না। আমি প্রায় 7 থেকে 8খানা এক্সাম দিয়েছি এবং খুব ভালো স্কোরও করেছি। কেএমসিতে তো 3জনের মধ্যে কলও পেয়েছিলাম, মানে 3জন কেটে গেছিল, মানে কল ছিল, ইন্টারভিউ হয়নি, যাই হোক। কিন্তু সেখানে মানে কিন্তু আমি কিন্তু দেখেছি কোয়েশ্চেন কিন্তু মানে গুপ্ত কেন কোনো পৃথিবীর কোনো মাদার পরেই হবে না, মানে কোয়েশ্চেনের লেভেল এমনই ছিল, 20খানা কোয়েশ্চেন এমন ছিল, যেমন স্টিলের স্পেশাল মানে 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 বারের শিডিউলগুলো থেকে মানে রেন্ট মানে সিসমিকের ভেতর থেকে কোয়েশ্চেন ছিল। তো সেই কোয়েশ্চেনগুলো কিন্তু কোনো মানে এমনকি আইএসও আসে না। তো সেই জায়গাগুলো যেগুলো বিটেকে পড়ানো হয় মানে সিলেবাসে কভার করে, সেগুলো কিন্তু বেসিক ব্যাপারগুলো কভার করে যাওয়া উচিত, মানে না হলে কিন্তু এই চাকরিগুলো পাওয়া সম্ভব নয়। ঠিক কথা। এবং আমি এখানে জাস্ট একটা জিনিস জুড়ে দিচ্ছি, যেটা যারা মানে আমার স্টুডেন্ট যারা, তাদেরকে আমি প্রতিনিয়তই বলি, সেটা এই ব্যাচ হোক বা গেটের ব্যাচ হোক, সেটা হচ্ছে যে খুব আমি ছোট একটা উদাহরণ দিচ্ছি। গেটে স্ট্রাকচার থেকে 4 নম্বর আসে, 3 থেকে 4 নম্বর আসে,
কখনো কখনো রেয়ার কেস 5-6 নম্বরে চলে আসতে পারে, টিপিক্যালি 3 থেকে 4 নম্বর আসে। অর্থাৎ কেউ যদি গেট পরীক্ষাটা দিতে যায় তাহলে তার পক্ষে 2 মাস ধরে স্ট্রাকচার করাটা একটা মানে তার কোনো মানে নেই সত্যি কথা বলতে। কিন্তু যখন আমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের জন্য পরীক্ষাটা দিতে যাচ্ছি, তখন কিন্তু দেখবো যে সেখানে শুধুমাত্র স্ট্রাকচারাল অ্যানালিসিস থেকে অনেকগুলো কোশ্চেন আসছে, সেটা স্টিফনেস হোক, সেটা আইএনবি হোক, বা সেটা অন্য কিছু হোক। ফলে সেটা হচ্ছে যে এই কোন সাবজেক্টে আমি কতটা টাইম দেবো সেটা খানিকটা আবার কিন্তু ভ্যারি করে। এবং শুভঙ্কর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বললো, যেটা কিন্তু যেটার জন্যই আমি আসলে কোশ্চেনগুলো ফলো করার চেষ্টা করছিলাম। যে এই যে কথাটা বললো যে পাইল রিইনফোর্সমেন্ট থেকে কোশ্চেন এসছে, বারবেন্ডিং শিডিউলের জায়গা থেকেও কোশ্চেন এসছে, সেটা তো এইতেও এসছে। আমরা যদি কোশ্চেনগুলো ধরে একটু ট্রেন্ডটা ফলো করি তাহলেই যেটা বুঝতে পারবো, সেটা হচ্ছে শুভঙ্কর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আউট করেছে যে শুধুমাত্র গেট কেন, ইএসির সিলেবাসেও আসে না, এরকম কিছু জায়গা আছে যেটা একটু প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জায়গা থেকে কিন্তু এই কোশ্চেনগুলো হয়। মানে যারা প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার তারা কিন্তু এই জায়গাগুলো জানে, শুরুতে জানে না, কিছুদিন কাজ করার পরে জানে। ফলে সেই জায়গাটাও কিন্তু আমাদের খানিকটা কভার করতে হবে এবং সেটার জন্য একটা স্পেশাল কেয়ার দেওয়া উচিত। কেয়ার তো পরের কথা, আগে বুঝতে হবে তো স্পেশাল কেয়ারটা দেওয়া উচিত। ফলে সেটা হচ্ছে যে এমন কারোর কাছেই এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা লেকচারার পোস্ট এইগুলোর পড়তে যেও যার কাছে এটা একটা ক্লিয়ার আইডিয়া আছে যে কী ধরনের কোশ্চেন আসতে পারে এবং সেইটাকে কীভাবে ট্যাকেল করা সম্ভব অ্যাপার্ট ফ্রম গেট, ইএসি ইত্যাদি। এইটা একটা আমার মনে হচ্ছিল। এবার সেটা হচ্ছে যে আমি যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে যে এই লেকচারার কোর্সে যেহেতু ওরা জয়েন করে গেছে, ফলে একটু ওদের ফিলিংটা আমি জানতে চাইবো যে এই চাকরিটা যে ওরা যে এতগুলো চাকরি ছেড়ে আসার পরে যে এই চাকরিটা করছে, তাতে করে ওদের কি মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে আমরা সঠিক ডিসিশন নিয়েছি, বা এই চাকরিটার কোন জায়গাটা ভালো, হ্যাঁ, বা কোন জায়গাটা বেশ একটা হেলদি এনভায়রনমেন্ট প্রোভাইড করে, সেটা যদি একটু আমরা পরপর শুনে নিই। আসিস। দেখো, লেকচারার জবটা অবভিয়াসলি ফার্স্ট জব, থেকে ফ্লেক্সিবল একটা লাইফ চায়, তো অবভিয়াসলি তার জন্য একাডেমিক জবটা তো বেস্ট। আর যারা মাস্টার ডিগ্রি বা পিএইচডির জন্য মানে পিএইচডিতে ইন্টারেস্টেড তাদের জন্য তো লেকচারার জব কী বলবো, ওয়ান অফ দ্য বেস্ট জব। তো ইভেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গেলে যদি আমার থেকে ইন্ডাস্ট্রি লাগে, ইন্ডাস্ট্রি হলে ভালো, বাট কেউ যদি একাডেমিকে ইন্টারেস্টেড হয় সে কিন্তু লেকচারের জন্য আসতে পারে। একাডেমিকে ইন্টারেস্টেড না হলে তার কিন্তু ইন্ডাস্ট্রিতে যাওয়াটাই ভালো। আচ্ছা, একদমই তাই। আর এই জবটা তো অবভিয়াসলি ফ্লেক্সিবল জব উইথ রেসপেক্ট টু এনি কাইন্ড অফ কী বলবো ইন্ডাস্ট্রিয়াল জব, ইভেন রেলওয়ে। আমি দেখেছি মানে রেলের যারা আইএস দিয়ে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যায় মানে আইএস লেভেলে, তাদেরও কিন্তু রীতিমতো চাপ থাকে ইন্ডাস্ট্রিতে, এমার্জেন্সি সার্ভিস প্রচন্ড চাপ থাকে অবভিয়াসলি। তো সেদিক থেকে দেখতে গেলে এই জবটা মানে একটা ভালো, একটা ফ্লেক্সিবল জব, নিজের লাইফটাও ভালোভাবে ডিল করা যায়। প্লাস এর সাথে সাথে আমরা যদি পিএইচডি করতে চাই, আমার অবভিয়াসলি ইচ্ছা আছে পিএইচডি করার, পিএইচডিটা আমরা করতে পারি। তো মানে দ্যাট উইল বি অ্যালাইনড উইথ ইওর জব প্রোফাইল অ্যাকচুয়ালি, এক্স্যাক্টলি, ওটা ম্যাচ করে যাবে এক্স্যাক্টলি, সেটা একটা ভালো ব্যাপার। শুভঙ্কর? মানে আমার যেটা মনে হয় যে আমি স্পেশালি যখন আমি রেলে চাকরি করেছি, তো সেটা বিশালই একটা মানে 24/7 আওয়ার্স মানে ডিউটি, মানে বিশালই একটা ঝামেলার কাজ অ্যাকচুয়ালি। মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জব যথেষ্ট ভালো, বা যে কোনো অফিসার র্যাঙ্কের জব যথেষ্ট ভালো, ওখানে 10টা-5টা বলে কিছু নেই রেলে। মানে আমি এমনও ডিউটি করেছি, রাত 2টোতেও ডিউটি করেছি, রাত 3টেতেও ডিউটি করেছি, আবার সকালবেলাতেও ডিউটি করেছি। মানে এতটাই চাপ। কেউ যদি প্রিপারেশন, আমার অ্যাকচুয়ালি রেলে গিয়েছিলাম অন্য কিছু প্রিপারেশন, মানে ফার্স্ট জব ছিল, ঢুকে গেছি, একটা ভালো জব ছিল, স্যালারিটা খুবই ভালো ছিল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে অনেক বেশি স্যালারি ছিল, ঢুকে গেছিলাম। কিন্তু আমার অ্যাকচুয়ালি ওটা ইচ্ছে ছিল না, হায়ার এডুকেশন পার্সিউ করা বা অন্য কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু ওখানে গিয়ে দেখলাম সেটা সম্ভব না। তো আমি মেনলি চাকরিটা ছেড়েছি মানে পিসফুল লাইফ পাওয়ার জন্য। এবার সেই মানে যদি পিসটা যদি বলি, তাহলে কিন্তু সেটা আমার এই এখনকার জবে কিন্তু আছে। এখানে আমার পড়াতে ভালো লাগে, আর আমি অ্যাকচুয়ালি প্রায় 10 ইয়ার্স থেকে আমি টিচিং লাইনের সঙ্গে জড়িত। মানে আমি জয়েন্ট এন্ট্রান্সের কোচিং, বিভিন্ন ধরনের স্টুডেন্ট আমি পড়িয়েছি, এখনো পড়াই বলতে পারবো। তো এই লেকচারের পোস্ট, এই পরীক্ষা বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা, হ্যাঁ, বা ইত্যাদি এই টাইপের যদি কোনো পরীক্ষা থাকে, প্রিপারেশন নিতে হয়, তাহলে চলে যাবে। আমি ওই সবগুলো পড়াই না, আমি স্পেশালি ফিজিক্স ম্যাথস পাগল ছেলে, তো আমি ফিজিক্স ম্যাথই বেশি কমফোর্টেবল এবং বেশি পছন্দ করি। আমি ইঞ্জিনিয়ারিং এ সেটাই খুঁজে বেড়াই যে ফিজিক্স আর ম্যাথ কোথায় আছে। তো যেটা আমার এখনকার যে জব মানে যেটা ভেবে রেল ছেড়েছি, সেটা এখানে পেয়েছি, যে একটা পিসফুল শান্তি একটা আছে ঠিকঠাক। এবার আমার পিএইচডিটা যদি কন্টিনিউ করতে পারি ঠিক হয়, তাহলে আমি এখানে একটা বেটার স্যালারিও পাবো অ্যাকচুয়ালি। সেটাও একটা আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে বেশি মানে ভালো একটা করতে পারে। মানে মেনলি আমি মানে পড়াতে ভালোবাসি, মানে এটা হচ্ছে ব্যাপার।
তবে ডিপ্লোমা লেভেলে যেটা আমি এখন পড়াচ্ছি পার্সোনাল এতে আমার স্যাটিসফ্যাকশন নেই, কারণ অ্যাকচুয়ালি ভালো লাগে না। ডিপ্লোমা লেভেলের জিনিসগুলো এতটাই মানে 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 কি বলবো, মানে এতটাই মানে বিলো আমার কাছে লেভেল মনে হয় যে আমার ওদের পড়াতে কোনো ইন্টারেস্টই ফিল হয় না, যেটা আমার ফিজিক্স ম্যাথ পড়া দিয়ে যেটা ইন্টারেস্ট ফিল হয়, এবং সেটা আমার এখানে আমি পাই না। এই একটা প্রবলেম আছে। এদিক দিয়ে দেখতে গেলে কিন্তু মানে মুশকিল আছে, মানে যদি পড়াতে গিয়ে না ভালো না লাগে তাহলে কিন্তু একটা মুশকিল আছে। না, মানে লাইফ আমার পিসফুল, কিন্তু কাজে আমি স্যাটিসফ্যাকশন আমি পাচ্ছি না, এই আর কি। ও কিন্তু চাকরিটা পাওয়ার পরে জয়েন করার পরেকার কথা বলছে, ঠিক আছে? ফলে যেটা সেটা হচ্ছে যে আজকে যারা এইটা দেখছে তারা হতেই পারে যে অনেকে লেকচার পোস্টে এই মুহূর্তে চাকরি করছে, কিন্তু মূলত এই চ্যানেলটা যাদের জন্য বা যাদেরকে সাপোর্ট করার জন্য তাদেরকে যেটা বলার সেটা হচ্ছে যে এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট কথা, এটা মাথায় রেখো, কিন্তু সেটা হচ্ছে যে তার আগের জার্নিটাও কিন্তু একটু ভালো করে শুনো আর কি, ঠিক আছে? মানে সেটা খুব ইম্পর্টেন্ট। আমি শুভঙ্কর কাছে আরেকটা জিনিস একটু জানতে চাইবো, যদি যতটা ডিটেল করা যায়, কারণ সবসময় তো পরীক্ষা অনেকদিন আগে হয়েছে, সবসময় মনে থাকে না যে কি প্যাটার্ন ছিল কি ইত্যাদি। কোশ্চেনটা ছিল এরকম, বিশ্বজিৎ মজুমদার কোশ্চেন করেছিল যে লেকচারের এক্সামের যে ডিটেলস সেইটা 1 নম্বর আর 2 নম্বর হচ্ছে কোন টপিকগুলো দেখবো, ভালো করে দেখবো, এইটা এইটা যদি যদি একটু ব্রিফলি লেকচারের এক্সামে ডিটেল মানে বেসিক্যালি কত নম্বরের পরীক্ষা হয়, ও কিরকম কোশ্চেন? এক্সাম তো আমাদের সব এক্সামই আমাদের ওয়েস্ট বেঙ্গলে, মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের যে এক্সামগুলো আছে সবই 100 খানা কোয়েশ্চেন, 2 মার্কস করে, সব এক্সামই তাই। তো মানে সিলেবাস মোটামুটি সেমই, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেকচারের সিলেবাস মোটামুটি সেমই, কোয়েশ্চেন লেভেলও প্রায় সেমই হয়। এটা খুব যে গেটের মতো তো হবে না, অত বড় কোয়েশ্চেন হয় না, অত হাই কনসেপ্টও যাবে না, কিন্তু কিছুটা কনসেপ্ট অবশ্যই দরকার আছে। কিন্তু পরীক্ষার প্যাটার্ন ওই সেম, 100 খানা কোয়েশ্চেন, 2 hours টাইমে কোনো প্রবলেম হবে না, নিউমেরিক্যাল দিলেও কোনো প্রবলেম হবে না। গেটে যেমন অঙ্ক কষতে হয়, সময় লাগে একটু, মানে ইএসসি নিউমেরিক্যাল টাইপের, নিউমেরিক্যাল থাকে বাট কনসেপচুয়াল থাকে, খুব একটা টাইমে কোনো প্রবলেম হয় না। যদি কেউ রেলের এক্সাম দিতে যায়, বা স্পেশালি যদি জেইরও কেউ এক্সাম দিতে যায়, মানে সিনিয়র সেকশন, এই মানে এসএসসি জেই যেটা জুনিয়র ইঞ্জিনিয়ার সেন্ট্রালের, সেখানেও কিন্তু টাইমের একটা ব্যাপার আছে, কারণ 200 খানা কোয়েশ্চেন 2 ঘন্টার মধ্যে করা, এবং অনেক নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকে, সেটা আমাদের স্টেট গভর্নমেন্টের পরীক্ষায় সেটা কোনো প্রবলেম হয় না। তো আমার মনে হয় কনসেপচুয়ালি পড়লে কোনো প্রবলেম নেই, টাইম নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে জব প্রোফাইল আর লেকচারারের যে জব প্রোফাইল, যেহেতু দুটো, একটা একটু ইন্ডাস্ট্রি বেসডই বলতে পারি, মানে ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে ডাইরেক্টলি রিলেটেড এইটা, আর একটা লেকচারের পোস্টটা হচ্ছে একাডেমিক, তো তার জন্য কি ইন্টেনশনালি কোশ্চেনের মধ্যে কোনো ফান্ডামেন্টাল কিছু ডিফারেন্স বোঝা গেছে, মানে ইনহেরেন্ট কোনো ডিফারেন্স কোয়ালিটি? আমার যেটা মনে হয়েছে, কারণ পুরনো যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সামগুলো হয়েছে তাদের যে লেভেল ছিল 14-এ, 12-এ বা 16-এ, আর জুনিয়র আর লেকচারারের যে এক্সামটা হয়েছে 18-তে, তার লেভেল মোটামুটি কাছাকাছি ছিল। কিন্তু সব থেকে মানে যেটা বাইরে গিয়ে কোয়েশ্চেন হয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের, আর যেগুলো মিউনিসিপ্যালের যে এক্সামগুলো হচ্ছে রিসেন্টলি তাদের এক্সাম আমি ইদানিং জানি না, কিন্তু 2 বছর আগে আমি 4-5টা এক্সাম দিয়েছি, সেখানে কিন্তু দেখেছি ওই 4-5টা এক্সাম আর এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সাম কিন্তু যথেষ্ট মানে আউট অফ দ্য বক্সে কোয়েশ্চেন হয়েছে, এই আর কি। তার মানে ওভারঅল এবার নেক্সট যেটা কোশ্চেন ছিল সেটা যে কি পড়বো, মানে কোন কোন সাবজেক্টের উপর ফোকাস করবো, এইটা মানে এটার সাথে লিঙ্ক করে যদি একটু বলা যায়। পড়া মানে এখন সবই পড়তে হবে অ্যাকচুয়ালি, মানে বাদ দেওয়ার কোনো জায়গা সেভাবে নেই। স্পেশালি স্টুডেন্টরা যখন পড়ে অ্যাকচুয়ালি মানে এক্সামগুলো দেবে, তখন কোনো একটা পার্টিকুলার এক্সাম বলে তো কেউ এক্সাম দেয় না, সব কিছুই তাকে দিতে হয়। হয়তো সবাই গেটও দিচ্ছে, কেউ চাকরি বাকরির সঙ্গে না পেলে এমটেকও অনেকে করবে, এমটেকটাও এই থাকে। তো বেসিক্যালি আমি বলবো প্রথমে কনসেপচুয়াল সাবজেক্টগুলো পড়ে নেওয়ার, কারণ যেগুলো একটু টাইম কনজিউমিং, যেমন স্ট্রেংথ অফ মেটেরিয়ালস বা এই জাতীয় সাবজেক্টগুলো, সয়েলস, এই ফ্লুইড মেকানিক্স, যেগুলো ভালো একটা ওয়েটেজ থাকে, গেটেও থাকে এবং যে কোনো পরীক্ষা দিতে। এখন স্ট্রাকচার তো প্রচুর আছে, হ্যাঁ স্ট্রাকচারও আছে, এগুলো পড়ে নেওয়া উচিত, কারণ বাকি সাবজেক্টগুলো যেগুলো আছে সেগুলোতে খুব বেশি টাইম লাগে না, যেমন ট্রান্সপোর্টেশন, এনভায়রনমেন্ট, খুব বেশি টাইম দরকার পড়ে না এদেরকে কভার করার জন্য, তো এগুলো হয়ে যায়, সার্ভেইং সব হয়ে যাবে। কিন্তু আমি বলবো প্রিপারেশনটা কনসেপচুয়াল সাবজেক্ট দিয়ে শুরু করাই ভালো, এবং সেদিকে ফোকাস করে, তাহলে কি হবে, গেটটা কোয়ালিফাই হয়ে গেলে একটা প্ল্যাটফর্ম পেয়ে যাবে, স্কলারশিপ পেয়ে যাবে, একটা এমটেক মানে করতে পারে। তারপরে যখন সামনে কোনো এক্সাম আসবে সে অনুযায়ী প্রিপারেশনটাকে চেঞ্জ করে না, কারণ এই থিওরিটিক্যাল সাবজেক্টগুলো খুব সহজেই কভার করে দেওয়া যায়, তার কোয়েশ্চেনগুলো প্র্যাকটিসও খুব সহজে করে নেওয়া যায়,
হয়ে যায় সেগুলো, কিন্তু কনসেপ্টটা অত তাড়াতাড়ি বিল্ড হয় না। ওই দিক দিয়ে প্রিপারেশন শুরু করলে বেটার আমার মনে হয়। আচ্ছা, আমি আশিস যেহেতু বই খুঁটিয়ে পড়ার কথা বলেছিল, বলে আশিসের কাছে আমি একটু যাবো যে কিছু বই যেগুলো খুব খুব পপুলার বা পার্টিকুলার পপুলার নয়, মানে মনে আছে এরকম যে বইয়ের নাম যেগুলো সাজেস্ট করা যেতে পারে, এরকম কিছু বইয়ের মানে কোশ্চেন এসছে অ্যাকচুয়ালি, যে কোন বই পড়বো। হ্যাঁ, এইটা কিছু যদি বলা যায়, কোনো বই বা কোনো কম্প্যাক্টেড মেটেরিয়াল হোয়াট এভার, মানে তোর সাজেশনটা যদি একটু। দেখো বেসিক্যালি তোমার সেরকম করে মানে যে কোনো টেক্সট বই, কোনো একটা স্ট্যান্ডার্ড টেক্সট বই যদি খুঁটিয়ে পড়া যায় ভালো। আমি এক্সাম্পল দিলাম, যেমন আমরা আরসিসি ডিজাইন আমরা পড়তে পারি। যেমন পিসি ভার্গিস একটা স্ট্যান্ডার্ড বই, ভার্গিসের বইটা ভালো, খুব মানে একদম নর্মাল স্ট্যান্ডার্ড, একটা খুব মানে কঠিনও নয় বাট ইজিও নয়। নীলম শর্মার একটা বই আছে আরসিসি ডিজাইন, এগুলো পড়তে পারে। যেমন তারপরে কংক্রিট টেকনোলজি, পলিটেকনিকে পড়ায় না নীলম শর্মার বইটা? নীলম শর্মা পলিটেকনিকে পড়ানো হয়। খুব কম্প্যাক্টেড, মানে বেশিও নেই কমও নেই, স্ট্যান্ডার্ড। বিটেকে আবার পিসি ভার্গিসটা বেশি মানে পপুলার অবভিয়াসলি। ডিপ্লোমা লেভেলে নীলম শর্মা, আর এদিকে এমএস সেটটি আছে কংক্রিটের জন্য বেসিক্যালি। এমএস সেটটি খুব ভালো, খুবই ভালো, ওয়ান অফ দ্য বেস্ট বলা যায়। আর বেসিক যদি আবার যদি কেউ একটু মানে মাদার বই যায়, নেভিলের একটা বই আছে কংক্রিট টেকনোলজি, বেসিক্যালি নেভিলের বই থেকেই কপি করা এমএস সেটটি অনেকটা, একদমই তাই। তাছাড়া আরও সয়েল মেকানিক্স যেমন আছে আমাদের, বিসি পূর্ণিয়ার একটা বই আছে ভালো, কিংবা বিসি পূর্ণিয়া তো সবকিছুরই বই আছে, বিসি পূর্ণিয়া এই আর কি বেসিক্যালি। মানে সেরকম কিছু না, স্ট্যান্ডার্ড বই, যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই নেটে সার্চ করলেই পেয়ে যায় মার্কেটে। তো যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই খুঁটিয়ে পড়তে হবে, এটা কিন্তু খুব দরকার। মানে যখন পড়বে খুঁটিয়ে বইটা পড়ো, তারপরে তুমি যে কোনো একটা ইনস্টিটিউট বই নাও, সে তুমি নিতে পারো আরএস খন্ডুই না বা উত্তর না বা আরাগর না, যেটাই খুশি না, তুমি বইটা পড়ো, তুমি দেখবে এমনি মোটামুটি ওই ইনস্টিটিউটগুলো কি বলবো 80% সলভ করতে পারছে। হ্যাঁ, আসলে এই গুপ্তা আরাগর এই বইগুলোর মানে অ্যাকচুয়ালি ওদের এডিশনে একটু প্রবলেম আছে, মানে এডিট করা, তারপর প্রচুর অ্যানসার ভুল আছে, এইটা হচ্ছে সমস্যা। কোশ্চেন কিন্তু খুব ভালো, কোশ্চেন ভালো, অ্যানসারগুলো অনেক ভুল ভাগ দেওয়া আছে। ওগুলো ও নিজে থেকে মানে যখন বই ফুটিয়ে পড়বে নিজেই বুঝতে পারবে যে এক্স্যাক্টলি কোথায় ভুল আছে। ওই কনফিডেন্সটা চলে আসে যখন কেউ কনসেপচুয়াল প্রিপারেশন নেয়। কারণ আমি যেটা ভাবছি, আমি যেটা জানি সেটাই ঠিক, কারণ ওটা লজিক্যাল। এক্স্যাক্টলি, আমি লজিক দিয়ে আসি, আমি মুখস্থ করার জায়গা নেই, মানে এটা 0.3 হবে নাকি 3 হবে, একদমই তাই, সেটা মুখস্থ করার জায়গা নেই। অবভিয়াসলি কনসেপচুয়ালি পড়া দরকার। যেটা শুভঙ্করদা বলছিল, যদি কনসেপচুয়াল পড়ি আমাদের টাইমটা কোনো ম্যাটারই করে না। ঠিক। শুভঙ্কর কিছু বই অ্যাড করো। বই মানে যেমন যদি আমি বলি, স্পেশালি আমি সয়েলের জন্য আমি রাওরঞ্জন বইটা আমি খুব ভালো করে পড়েছিলাম। মানে তাছাড়া বই, হ্যাঁ এমএস সেটটি কংক্রিটের জন্য পড়েছি, কিন্তু মানে ও সব সাবজেক্টের জন্য যদি বলি, মানে যে সবাই পড়ে, যেমন ট্রান্সপোর্টেশনটা ওই আমাদের ওই খান্না পড়ে, ঠিক আছে, এনাফ, ওটা হয়ে যাবে। এনভায়রনমেন্ট স্পেশালি যদি কেউ পড়তে, এনভায়রনমেন্ট আমার বলবো বই পড়াটা মানে খুব বড় ব্যাপার হয়ে যাবে, যদি খুব বিশাল ইন্টারেস্ট না থাকে তো না পড়াই ভালো। আর পড়লে পরে তার বেশি নলেজ হবে, কিন্তু কতটা কাজে লাগবে, কি হবে এক্সাম সেটা বলতে পারবো না, নলেজ তো অবশ্যই হবে। আর স্ট্রাকচারে বা ডিজাইনে যদি আমি বই বলি, আমার কাছে কোনো বই আমি বলতে পারবো না, কারণ বই একটাও ভালো না আমার কাছে নেই, আমার স্যাটিসফ্যাকশনে কোনো বই নেই স্ট্রাকচার ডিজাইন। আশিসের কোনো বক্তব্য আছে স্ট্রাকচারে পার্টিকুলার কোনো একটা বই নিয়ে হবে না। স্ট্রাকচারে বিভিন্ন রকম বই, বিভিন্ন পার্ট, স্ট্রাকচার একটু পড়তে হবে, কারোর কাছে পড়তে হবে, একদমই তাই। আমাদের কাছে পড়তে হবে না, কোথাও একটা পড়ো, যে স্ট্রাকচারটা ভালো বোঝে তার কাছে পড়ো, কিন্তু পড়ো। স্ট্রাকচারের কোনো একটা বইতে কিন্তু স্ট্রাকচার হবে না। স্ট্রাকচার, ডিজাইন, ফ্লুইড, মানে এইগুলো স্পেশালি কোনো বই হয় না, এগুলো কনসেপ্টের ব্যাপার। কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, যেখান থেকে ক্লিয়ার হবে সেখানে সেটা পড়তে হবে, যেখানে জয়েন করার পর তোমাদের সিলেকশন হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোথায় পড়ছো সেটা ইম্পর্টেন্ট না, এখানে একটু বুঝে শুনে পড়তে হবে। যেখানে একটা বই পড়ে কোনোটাতেই হবে না, এইটুকু, মানে কিছু না কিছু কনসেপ্ট তো বাকি রয়েই যাবে, সবগুলোতেই কমপ্লিট নেই। যেমন বললো এই সয়েল মেকানিক্সের আমি একটা বললাম, বিসি পূর্ণিমার একটা বই আছে, রাহুরঞ্জন, ভিনেশ মূর্তি বলে আরো একটা বই আছে। একটা বই তুমি পড়ো, বাকিগুলো রেফারেন্স হিসেবে রাখতে হবে, তবে একটা বই থেকে কিন্তু পুরোপুরি যেটা পড়বে সেটা ভালো করে, সয়েলের যে কোনো একটা বই ভালো করে পড়লে কাজে হয়ে যাবে। এমনি যদি কারোর একটু মানে আমরা বই নিয়ে আলোচনা করছি তার একটা, এবং আমি বই নিয়ে আলোচনাটা একটু এনকারেজও করছি, তার একটা বড় কারণ হচ্ছে যে কারোর যদি, আমি বারবার যেটা বলি সেটা হচ্ছে যে একটু লম্বা প্ল্যান করে চলো। অন্তত আশিস যেটা বললো সেটার সাথে যদি আমি বই পড়াটা মেশাই, তাহলে তো ব্যাপারটা হয়তো একটা 1-1.5 বছরের প্রিপারেশনে যেতে পারে, তুমি যদি খুব খুঁটিয়ে পড়ো। সে কারণে আমি বইয়ের কথাটা এত এনকারেজ করছি এবং বইয়ের নামগুলো ফ্লোট করানোর চেষ্টা করছি। কিন্তু কারো যদি খুব মানে এই মুহূর্তে সে আগে পড়েছে, এই মুহূর্তে খুব কম্প্যাক্টেড একটা প্রিপারেশন নিতে হয়, তাহলে এর আগেও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা কয়েকজনকে আমি এনেছিলাম,
তাদের যেটা মেন বক্তব্য ছিল সেটা হচ্ছে যে মেডিসি বা আইএস মাস্টারের কম্প্যাক্টেড মেটেরিয়াল, সেটা নিয়ে কোনো বক্তব্য? আমার এখানে বক্তব্য আছে যে মেটেরিয়ালগুলো কিন্তু যদি যে মেডিজি হোক আর আইএস মাস্টার হোক, মেটেরিয়াল কিন্তু মানে আমার কিন্তু বেস্ট, মানে কম্প্যাক্ট, কিন্তু মানে 90% ইনফরমেশন, 90 বেশি ইনফরমেশনের মধ্যে কিন্তু আছে। এবার সেটা যদি কেউ ভালো করে ফলো করতে পারে, সেটা যদি তার মাথায় যদি ক্লিয়ার থাকে যে নোটে কি লেখা আছে, সেটা যদি কেউ বুঝে থাকে, তার কিছু লাগবে না, তার আইএস কোয়ালিফাই হয়ে আমি সেটাই বলছিলাম, আমি যে বললাম না 6 মান্থস, ওই যে একটা কম্প্যাক্ট স্ট্রাকচার, ওটা কিন্তু আইএস মাস্টার বা মিডিজি যদি ফলো করতে পারে, ওটা তো খুব ইজিলি, মানে খুবই হ্যান্ডসাম। কিন্তু মানে ওই নোটটা ওখানে থাকে, নোটটা কিন্তু বুঝে, কিন্তু ওই যে নোটগুলো আছে না, ওই নোটগুলো বোঝার জন্যই কিন্তু টেক্সট বইটা দরকার পড়ে, বা কোনো টিচারের হেল্প লাগবে, কোনো টিচারের হেল্প লাগবে যে অ্যাকচুয়ালি জানে, মানে যে অ্যাকচুয়ালি জানে সেই টিচার তোমাকে হেল্প নিতে। হ্যাঁ, ওরা কিন্তু অ্যাকচুয়ালি তাহলে কিন্তু তোমার প্রিপারেশনের 5 বছর লেগে যাবে। ওরা বইটাকে কিন্তু বারবার জোর দিচ্ছে এই জায়গা থেকে, কারণ যেটা আমি একটু ক্ল্যারিফাই করে দিই, নলে যারা শুনছে তারা খুবই কনফিউজ হয়ে যাচ্ছে, এটা কি বলছে, একবার বই বলছে একবার নোট বলছে। আসলে যেটা বলছে সেটা হচ্ছে যে প্রিপারেশন, কনসেপচুয়াল প্রিপারেশনের কথা ওরা বারবার বলতে চাইছে, সেটার জন্য তোমার কাছে দুটো অপশন। এক হয় তুমি কারোর কাছে পড়ছো, কেউ তোমাকে কমিউনিকেট করছেন যার এই বইগুলো পড়া আছে, ঠিক আছে, বোঝাই যাচ্ছে যে এই বইগুলো কাদের পড়া আছে, 1 নম্বর অপশন। 2 নম্বর অপশন, যদি তুমি কারোর কাছে নাই পড়ো, তুমি যদি সেলফ স্টাডি করো, তাহলে কিন্তু তোমাকে এই বইটা থ্রু দিয়ে কখনো কখনো জীবনে যেতেই হবে। ফলে এখন থেকে ব্যাপারটা করো। এরপরে ফাইনাল যে টাচটা সেটা হচ্ছে ওই যে কম্প্যাক্টেড মেটেরিয়াল দিয়ে যেটা, সেইটা তুমি যদি বই না পড়ো, তোমার কাছে যদি কোনোই কনসেপ্ট না থাকে, হঠাৎ করে আইএস মাস্টার মেডিজি তোমরা কতগুলো চাও তুমি বলো না, সারা ভারতবর্ষের অন্তত 10খানা বেস্ট কোয়ালিটির নোট, মানে বেস্ট 10খানা নোট আমার কাছে পুরো ভর্তি আছে, তোমরা আমাকে ইমেল করবে, আমি তোমাদের সমস্ত কিছু পাঠিয়ে দেবো, তাতে তোমাদের কোনো লাভ হবে না। এইটাই হচ্ছে ব্যাপার। আমি আমার স্টুডেন্টদের দিতে পারি না, সবই দিয়ে দিতে পারি, তাতে লাভ নেই। ওটা বুঝতে হবে, আইদার বই বা কারোর কাছ থেকে যার মাথায় বইগুলো আছে, হ্যাঁ, একটা সার্টেন জায়গা পর্যন্ত। একবার যখন হয়ে যায় প্রিপারেশন, তখন ওইগুলো রিভিশনে খুব ভালো কাজ দেবে, যদি সবকিছু ক্লিয়ার থাকে নিজের কাছে। কিন্তু ইনিশিয়ালি পড়ছে, যে আইএস মাস্টার বই খুলে পড়তে শুরু করে, বুঝবে, কিন্তু আমি তো বুঝবো যেগুলো কনসেপচুয়াল সাবজেক্ট, সে কিছুই বুঝবে না। বইয়ে সব লেখা আছে, বইয়ে সব লেখা, কিছু ভুল লেখা নেই, সব লেখা আছে, কিন্তু বুঝবে না স্টুডেন্টরা। তখন ওই রেফারেন্স বইয়ে যেতে হবে, নাহলে টিচারের কাছে যেতে হবে। ওটা পড়ে না গিয়ে সেটা আগে করে ফেলো আর কি, এটা বলছি। একদমই তাই। তুমি আগে ফার্স্ট টেক্সট বুক থরলি পড়ে নাও, তারপরে তুমি আইএস মাস্টার বা গেট টিউটর বা যে কোনো একটা স্টাডি মেটেরিয়াল নাও, সেগুলো ফলো করো, ওটা কিন্তু খুব হেলদি হবে। আচ্ছা, খুবই 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 ইম্পর্টেন্ট একটা জায়গা আমরা নোট করলাম। আমার এর আগে এত ক্ল্যারিটি নিয়ে খুব কথা হয়নি, বই, টিচার ইত্যাদি কথা হয়েছে, এখন হয়তো খানিকটা স্ট্রিমলাইন হলো। আমি একটু এবার আমরা র্যাপ আপ করার দিকে যাব, কিন্তু আমি খুব গুরুত্বপূর্ণ আরেকটা প্রসঙ্গ একটু তুলছি, সেটা হচ্ছে যে অনেকেরই মোটিভেশনের প্রবলেম হয়। এইটা নিয়ে আমি আশিস এবং শুভঙ্করকে জিজ্ঞেস করবো, যে অনেকেই বলে যে হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি পড়তে হবে, কিন্তু হচ্ছে না, যা এই পেজ দিয়ে সবাই যায়, মানে সেটা নিয়ে যদি কিছু বলার থাকে। একটা সার্টেন লেভেল অ্যাচিভ করতে গেলে পেশেন্সটা খুব দরকার, পেশেন্স রাখতেই হবে। হ্যাঁ, যে আমি অনেকক্ষণ পড়লাম, পড়তে ভালো লাগছে না, তখন যেটা আমার ভালো লাগবে, আমি কিছুক্ষণ বাইরে গিয়ে একটু ঘুরে এলাম, রেস্ট নিলাম, 10-15 মিনিট আমি একটু জাস্ট ফ্রেশনেসের জন্য গেলাম, তারপরে আবার এসে পড়তে বসলাম। কিন্তু পেশেন্সটা রাখতে হবে, এটা না রাখলে কিন্তু লং টাইম অ্যাচিভ করাটা একটু ডিফিকাল্ট। আচ্ছা, একটু লম্বা রেসের ঘোড়া হতে হবে, মানে ঠিক আছে, আমি আছি। গোলটা মানে ফোকাসটা রাখতে হবে ঠিক, যে একবার পড়লাম আমার ভালো লাগছে না, ছেড়ে দিলাম, এটা করলে হবে না। হ্যাঁ ঠিক আছে, সবাই কি মানে সমস্ত এক্সাম দিয়ে কি সবই ক্র্যাক করতে পারে না, বাট ছেড়ে দিলে হবে না, বারবার চেষ্টা করে লেগে থাকতে হবে, নিশ্চয়ই হবে, অবভিয়াসলি হবে না বলে কিছু হয় না। আর ইন্সপিরেশনের ব্যাপারে যদি বলি, ভাবতে হবে অ্যাকচুয়ালি যে তুমি কি চাকরি করবে। তুমি যদি কোম্পানি একটা ডিজাইন ফার্মে চাকরি করো, বেস্ট ডিজাইন ফার্মে চাকরি করো, সেখানে তুমি কতটুকু স্যালারি পাবে, কি সম্মান পাবে, কি পাবে, আর তুমি এই চাকরিগুলো পাস করলে তোমার লাইফটা কেমন হবে, তোমার কি হবে, সেটা যদি একবার তুমি ভাবনা চিন্তা করে নাও, তাহলে মনে হয় না আমার ইন্সপিরেশনের কোনো মানে অভাব হবে। ঠিক আছে, তোমার কোনো ইন্সপিরেশনের অভাব হবে না। একটু ভালো করে সার্ভে করতে হবে যে তুমি লাইফটা সাইটে কাটাবে, না কোনো কনস্ট্রাকশন কোম্পানিতে কাটাবে, না তুমি একটা অফিসার র্যাঙ্কে, অফিসারের বড় একটা চেয়ারে গিয়ে বসবে। সেটা যদি তুমি নিজের কাছে ক্লিয়ার থাকে তুমি লাইফে কি করতে চাও, তাহলে আমার মনে হয় না ইন্সপিরেশনের কোনো অভাব হবে। আচ্ছা, আমি আর একটু মানে যেই নিয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা নিয়ে অজস্র প্রশ্ন আসছে আমার কাছে, আসলে যে কারণে আমি একটু ওটা নিয়েও একটু কথা বলতে চাইছি, যে এই যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেকচারার, এইটাকে যদি আমি একটা ব্র্যাকেটে ফেলি, প্রথমত ব্র্যাকেটে ফেলা উচিত কিনা সেটা একটু বলবো করা। আমি যদি বলিও যে হ্যাঁ ঠিক আছে, এটা যেহেতু এন্ট্রি লেভেল হচ্ছে আন্ডার গ্রাজুয়েট মানে বিটেক, বিটেক, আর যেইটা যেহেতু ডিপ্লোমা, ফলে এখানে কি
বই তো সবার জন্য এক হবে, সিলেবাস কিছু এদিক ওদিক আলাদা হতে পারে, কিন্তু প্রিপারেশন লেভেলের মধ্যে কি ডিফারেন্স হতে পারে? মানে মানে অবভিয়াসলি এই যে গেট লেভেলের প্রিপারেশনটা বলছে ওরা বারবার, মানে শুভঙ্কর একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, সেটা তোমরা খেয়াল করেছো না আমি জানি না। ও বলেছে যে আমি গেট আইএস লেভেলের প্রিপারেশন নেব, তাতে করে যেই এই লেকচারার এবং সমস্ত কিছু একসাথে ধরে যাবে, এরকম একটা। কিন্তু তারপরে আমি আরেকবারও বলছি যে যারা ডিপ্লোমা তাদেরকে হঠাৎ করে আমি গেট লেভেলের প্রিপারেশন নেওয়াবো কিনা সেটাও একটা ভেবে দেখতে হবে। মানে যদিও গেট মানে কোনো রকেট সায়েন্স তো না, খুব ফান্ডামেন্টাল। কেউ যদি সাবজেক্টটা জানে সে ফান্ডামেন্টালি যে কাউকেই বুঝিয়ে দিতে পারবে, ঠিক আছে? যে কোনো একজন রাস্তা পথ চলতি মানুষকেও সেটা বোঝানো যায়, ঠিক আছে? একটু ধৈর্য দিনে নিয়ে যদি বোঝানো যায়। তারপরেও আমি জিজ্ঞাসা করছি ওদের যে যদি কোনো রকম ডিফারেন্স এখানে ওদের মনে হয় যে এখানে প্রিপারেশনে, সেইটা যদি একটু বলে, হ্যাঁ, যে আচ্ছা ঠিক আছে চলো এইটা একটু অফ করা যায় বা এরকম একটু। প্রথমত যেটা, সেটা যে কোনো কিছু স্কিপ করাটা মানে অ্যাফোর্ড করাটাই খুব মুশকিল এই মুহূর্তে, কম্পিটিশন যে জায়গায় চলে গেছে। তারপরেও যদি কিছু মনে হয়, আশিস? সেদিকে দেখতে গেলে যারা অনলি ডিপ্লোমা তাদের গেট এই লেভেলটা, গেট বা আইএস লেভেলটা অতটা না গেলেও কিন্তু বেসিক কনসেপ্টগুলো কিন্তু সব জায়গায় টাচ করে যাওয়া উচিত। আমি বলবো না স্ট্রাকচার অ্যানালিসিস, নো ডিস্ট্রিবিউশন মেথড পুরোপুরি টোটালি একদম মানে A to Z পুরো, বাট ওখানে হালকা যে জিনিসগুলো যেমন স্টিফনেস, স্টিফনেসটা প্লাস্টিক অ্যানালিসিস থেকে কোশ্চেন আসছে, এসআইটিআই থেকে কোশ্চেন আসছে, খুব বেসিক জায়গাগুলো। বেসিক কেআইটা কি, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা কিভাবে হয়, কত, এই বেসিক কনসেপ্টগুলো একটু একটু করে নেওয়া দরকার, টাচ করে যাও। কিন্তু যারা অনলি মানে যেই জন্য প্রিপারেশন নিচ্ছে ওদের খুব বেশি দেখতে যাওয়ার দরকার নেই। আচ্ছা, বিকজ যেইতে ইনফরমেশন টাইপ কোশ্চেনগুলো কিন্তু একটু বেশি আসে। হ্যাঁ, মানে ব্যাপারটা যদি আমি এইভাবে বলি যে আমি একটা গেটের ক্লাস করাচ্ছি, 1 ঘন্টার ক্লাস করাচ্ছি, সেই 1 ঘন্টার ক্লাসে আমি অনেক কিছু ডিটেলে বলবো, তার প্রথম 15 মিনিটটা বেসিক্যালি যেই জন্য এক্স্যাক্টলি যে ওভারভিউ একটা দিচ্ছি আমি, যখন যে একটা প্লাস্টিক অ্যানালিসিস ব্যাপারটা কি হয়, তাতে করে এই হয়, ঠিক আছে? এখানে একটা কোলাপস লোড বলে একটা জিনিস থাকে, এটা একটা প্লাস্টিক মুভমেন্ট ফর্ম হয়, এই হচ্ছে আমার ইলাস্টিক মুভমেন্ট, প্লাস্টিক মুভমেন্ট, সেই ফ্যাক্টর হয়ে গেল, ব্যাস এই পর্যন্তই মোটামুটি ওরা কিন্তু কভার করে ফেলতে পারবে। তারপরে এবার আমি অঙ্ক করছি বড় বড় ইত্যাদি, সেটা পরের কথা। কিন্তু টাচ তোমাকে জানতে হবে যে প্লাস্টিক মুভমেন্ট বলে কিছু একটা বস্তু আছে, হঠাৎ করে আকাশ থেকে পড়লে হবে। শুভঙ্কর কিছু অ্যাড করে? আমার যেটা মনে হয় যে জেইর যে কোয়েশ্চেনগুলো হয় সেই কোয়েশ্চেনগুলো কিন্তু বেসিক্যালি ইনফরমেটিভই হয় বেশি, আর বেশি ডেপথে যেহেতু ওরা ঢোকে না, বেশি ডেপথে মানে যাওয়ার দরকার নেই। বরং যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা আইএএস এর প্রিপারেশন নিয়ে নিয়েছে বা গেটের প্রিপারেশন নিয়ে নিয়েছে, তারা যদি যেই পরীক্ষায় বসতে যায় তাহলে কিন্তু তাকে মাথায় রাখতে হবে তাকে অনেক কিছু ভুলতে হবে। এবার পরীক্ষার 1 মাস আগে অনেক কিছু ভুলতে হবে, সেগুলো যদি না ভুলে তাহলে কিন্তু চাকরি পাওয়াটা কঠিন হয়ে যাবে। তার স্পেশাল ওই সোজা সোজা বোকা বোকা কোয়েশ্চেনগুলো তাকে একটু প্র্যাকটিস করে যেতে হবে, নাহলে তার পক্ষে কঠিন হয়ে যাবে। কারণ আমি অনেক দেখেছি মানে ভালো ভালো ছেলে যারা মানে যেই পরীক্ষা ক্র্যাক হয় না, মানে অ্যাকচুয়ালি নাম্বারটা ভ্যারি করে, তো 100-র মধ্যে এক্সাম হচ্ছে, যারা ওই সহজ ব্যাপারগুলো পড়েছে তারা 90 করে দিচ্ছে, আর যে কনসেপচুয়ালি পড়বে সে 80 থেকে আটকে যাবে, দিয়েও আউট অফ বক্স হয়ে যাবে, এই আর কি। তো যদি কোনো মানে আইএস এর প্রিপারেশন নেওয়া আছে এরকম ছেলে যেমন গেটে নিচ্ছে, যদি যেই পরীক্ষা দিতে যায় তাহলে কিন্তু দিন 15 দিন 10 ওই পরীক্ষাটা ধাঁচে একটু ওকে এগোতে হবে, যে ওরা কেমন কোয়েশ্চেন করে, কেমন ওদের একটু মক টেস্ট ফকটেস্ট দিয়ে নেওয়া, কোয়েশ্চেন পাচ্ছে কিনা, মানে ওই একটু বোকা বোকা কোয়েশ্চেনগুলো একটু করে নিতে হবে, প্রবলেম হবে। ওই হাই কনসেপ্ট নিয়ে গেলে ওখানে চাকরি পাবে না যেইতে, এটা বলে দিতে পারি। এটা একটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। আচ্ছা, আমরা একদম শেষের দিকে চলে এসেছি ভিডিওর। আমি ওদের কাছে জাস্ট এক লাইনে শুনে নিতে চাইবো যে যারা এরপরে এই পরীক্ষাগুলো দেবে তাদের জন্য ওদের কি মেসেজ। প্রথমে আসিস, তারপরে শুভঙ্কর। তোমাদের একটা কথাই বলবো, তোমরা কিন্তু স্পেসিংস রাখো, ঠিক আছে? তো তোমরা একটাই বারবার বলবো যে খুঁটিয়ে পড়ো, আর কোনো একটা প্রথমে বইগুলো পড়ো, তারপরে স্টাডি মেটেরিয়ালগুলো ফলো করো, আর কিছু ওই যে বললো শুভঙ্করদা, ধরো যেই জন্য প্রিপারেশন নেবে, ওই মানে ধরো 15 দিন কি 1 মাস আগে প্রিপারেশনটা ওই লেভেলে না, মানে ওই ধরনের কোশ্চেন পেপার এক্সামে মক টেস্ট দাও, ঠিক আছে? তাহলেই কিন্তু তোমরা যে এই লেভেলের জন্য দাও, যেই লেভেলের জন্য দাও, সেটা তোমাদের পথটা অনেকটা ইজি হয়ে যাবে। মানে যে পরীক্ষাটা দেবে সেই পরীক্ষাটা একটু রিড করো। এক্স্যাক্টলি, প্রিপারেশন যে লেভেলেই থাকে, তুমি হাই ফাই লেভেলে রাখো, কিন্তু পরীক্ষার আগে তুমি সেই লেভেলের কিছু এক্সাম বা মক টেস্ট দিয়ে নাও, নিয়ে তোমাকে সেই লেভেলের সাথে তুমি নিজেকে কমফর্টেবল হয়ে যাও, তাহলে তোমার খুবই ইজি হবে এক্সামগুলো ক্র্যাক করার জন্য। একটা কথা আছে না ইংলিশে, যে ওভার প্রিপেয়ার ইয়োরসেলফ অ্যান্ড গো উইথ দ্য ফ্লো, এইরকম টাইপের ব্যাপারটা, বা মুভ উইথ দ্য স্ট্রিম, এরকম কিছু একটা ছিল। আচ্ছা শুভঙ্কর? হ্যাঁ, আমারও একই বক্তব্য আছে, যেটা বললো যে প্রিপারেশন যে লেভেলেরই হোক না কেন, পরীক্ষার আগের 15 দিন বা পরীক্ষার আগে 1 মাস প্রিপারেশনটা একটু ইম্পর্টেন্ট। যারা চাকরি করতে করতে পরীক্ষা দেবে তারা যদি পারে একটু ছুটি ফুটি নেওয়ার, ওই সময় তো আমার মনে হয় যেন ওই সময় যেন কোম্পানিগুলো একটু বেশি প্রেশার দিতে শুরু করে এমপ্লয়ীদের উপরে। তো
তো এগুলো একটু ফোকাস রাখা যে 1 মাস বা 15 দিন অফিসে না গেলে আমার কি হবে, আর যদি পরীক্ষাটা ভালো করে দিই সেটাতে লাভ লস কি হতে পারে সেটা একটু ভাবনা চিন্তা করে পরীক্ষাগুলো একটু স্যাক্রিফাইসের ব্যাপার আছে। সিভিল ইঞ্জিনিয়ারিং একটু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং যখন চাকরি করতে যাবে বা স্পেশাল রেলে যখন চাকরি করতে যাবে অনেক রিস্ক নিতে হয়। তো পরীক্ষাও একটু টাইম বের করে কোম্পানির বা চাকরি যেটা করছে সেটা টাইম কি করে বের করে পরীক্ষা দেবে, তার মানে ওই পরীক্ষার ওরিয়েন্টেশনের মেন ওরিয়েন্টেশন পরীক্ষা যেটা হবে সেটা একটু ভালো করে দিতে হবে। আর আমি অনেক ছেলেকে দেখেছি যারা মানে জানা সত্ত্বেও শুধু পরীক্ষার প্রিপারেশনটা মানে পরীক্ষার প্যাটার্ন এটা ফলো না করার জন্য কিন্তু ভালো পারফর্ম করে না। তো সেই জিনিসগুলো করা দরকার। এটা স্পেশালি আমাদের ওয়েস্ট বেঙ্গল পরীক্ষা হয় না, যদি সেন্ট্রাল পরীক্ষা দিতে যাই রেল বা জেই বা আইএস এখানে কিন্তু ম্যাটার করে জিনিসগুলো। পরীক্ষা মক টেস্ট দেওয়া এই করা এগুলো খুব ওখানে দরকার, টাইমের ব্যাপার যেহেতু আছে ওখানে। ঠিক আছে, তাহলে আজকে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করব। ওদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেহেতু এতগুলো পরীক্ষার এক্সপিরিয়েন্স ওদের আছে এবং এতগুলো পরীক্ষা পাওয়ার এক্সপিরিয়েন্স, এতগুলো পোস্টে অ্যাবজর্ব হওয়া, চাকরি করার, চাকরি ছাড়ার সবই শুনলে তোমরা। তো খুবই একটা গুরুত্বপূর্ণ সেশন হলো এবং এই ভিডিওটা আর্কাইভড অবস্থায় থাকবে, এই ভিডিওটা তোমরা দেখতে পাবে। ফলে সেটা হচ্ছে যে এটা বন্ধুদের সাথেও শেয়ার করো। আমার ধারণা প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টেশন হয়ে রইল। দুজন একদম সদ্য লেকচারার পোস্টে জয়েন করে এবং এর আগে অসংখ্য পরীক্ষার পাওয়ার এবং পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা সম্পন্ন দুজন। ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলের পক্ষ থেকে, এবং যারা এই ভিডিওটা শুনছো, যারা উপকৃত হবে ভবিষ্যতে বা তাদের থেকেও, মানে তাদের পক্ষ থেকেও। তো অনেক ধন্যবাদ, আমরা ভিডিওটা এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ।